Assalamu alaikum. Good morning from New Delhi, India, and welcome to vlog 10. Anyway, আজকে আমি একা, আয়শা আমার সাথে নেই। আমি আছি নিউ দিল্লি এয়ারপোর্টে, টার্মিনাল 3। আর vlog 9 শেষ হয়েছে ইন্ডিয়াতেই। আমরা শেষ করেছি মে মাসে, আর আজকে হচ্ছে সেপ্টেম্বর 21। সো তখন আমরা চলে গিয়েছিলাম, আবার আমরা ইন্ডিয়াতে এসেছি। আজকের এই ভ্লগে, বাই দ্য ওয়ে, ইন্ডিয়াতে ঢুকেছিলাম 3 দিন পরে, 3 দিন আগে, আর থাকবো 3 দিন। 3 দিন পরে আমরা আমাদের ইন্ডিয়া ট্রিপ শেষ করব। কিন্তু ঠিক এই মুহূর্তে আমি দিল্লি এয়ারপোর্ট থেকে স্টার্ট করতে যাচ্ছি আমাদের দার্জিলিং ট্রিপ। আর ওই দিক দিয়ে আয়শাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। আয়শাকে এয়ারপোর্টের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আয়শা কোথায় আছে? সে বাংলাদেশ থেকে আম্মু, আয়শা, আমার নানা নানু সবাইকে নিয়ে মিতালি এক্সপ্রেসে ব্যাক করছে শিলিগুড়ি। আমি এখান থেকে দিল্লির থেকে ফ্লাই করব বাগডোগরা এয়ারপোর্টে, ভিস্তারাতে 8টার সময় ফ্লাইট। আর আয়শা জার্নি স্টার্ট করছে লাস্ট নাইটে 9টা 50-এ, ওভারনাইট জার্নি। অলমোস্ট ইন্ডিয়া পৌঁছে গেছে আই হোপ, যেহেতু এখন ভোর প্রায় 6টা বাজে। আমি সরাসরি এয়ারপোর্টে নেমে চলে যাব বাগডোগরা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি ট্রেন স্টেশনে, সেখানে আমাদের দেখা হবে। এনিওয়ে, এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ এই ব্লগে আমরা একটা ফ্যামিলি ব্লগ করতে যাচ্ছি। দার্জিলিং টোটাল অনেক ভালো করে এক্সপ্লোর করবো। আমার সেকেন্ড টাইম, বা একটা আয়শাকে নিয়ে আমার পুরো ফ্যামিলির ফার্স্ট টাইম। দেখে আসি আয়শা কোথায়। আসসালামু আলাইকুম। আজকে একা একা জার্নি শুরু হচ্ছে এবং আমার সাথে আছে আশা। আশা, কেমন লাগছে? সিট আছে নানা নানু আর ওই যে মা। আয়শাকে না হয় খুঁজে পাওয়া গেল। আয়শা আমার থেকে খুবই ফার্স্ট, সে অলমোস্ট চলে এসেছে শিলিগুড়ির পাশাপাশি। আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাই সেলফ চেক ইনের অপশনটা নিয়েছি বিস্তারার। তবে সেলফ চেক ইন কিওস্কে, জাস্ট গুড। আমার চেক ইন লাগেজ আছে 20 কেজি আর 15 কেজি, আই এম নট শিওর, বাট আমি চেক ইন করবো না কোনো লাগেজ, বিকজ আই হ্যাভ টু রিচ দেয়ার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ ফ্যামিলি প্রায়োরিটি সব থেকে আগে আমার। দেখে আমার এই তো খুঁজে পাওয়া গেছে আমার ডিটেলস। মিস্টার মুমতাজ জান্নাত কুফি আকাশ, দিল্লি টু বাগডোগরা, 22শে সেপ্টেম্বর। ও মাই গড, আমাকে মিডল সিট তারা দিয়েছে কেন? আমি অনলাইন চেক ইন করিনি। ও মাই গড, ফ্লাইট মনে হয় অলমোস্ট ফুল। না, মিডল সিটে আমি কখনোই বসতে পারবো না। B20 আছে, এটাতেও বসবো না। ফ্লাইটের একদম লাস্ট দিক দিয়ে 2টা আইল সিট আছে, একদম পিছনের সিটও বসবো না। ওকে, 29D, পিছনেই বসি, সমস্যা নেই, তাও 2জনের মধ্যে বসে ইম্পসিবল। 29D সিট সিলেক্ট করেছি এবং কনফার্ম চেক ইন। Is this your bag and did you pack this your bag yourself? Yes. Are you sure that there is nothing in possession? Yes. Was your bag under your supervision? Yes. No baggage. বোর্ডিং বাস প্রিন্ট হচ্ছে, এই যে আমার বোর্ডিং বাস চলে এসেছে অলমোস্ট। আর সো লেটস গো। সো ফ্লাইটের আরও 2 ঘন্টা বাকি। চলে এসেছি KFC-তে। বাই দ্য ওয়ে, দিল্লির KFC-টা হালাল, বাট ম্যাকডোনাল্ডস আই ডোন্ট থিঙ্ক সো। আমার অনেক ফেভারিট তান্দুরি জিঞ্জার বার্গার নিয়েছি। এখানে আই থিঙ্ক ক্রিসপি উইংস আছে, ফ্রাইস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড হ্যাজ দ্য KFC। এটা হচ্ছে ফুড কোর্টে। অ্যান্ড কেমন যেন একটি জড়তা কাজ করছে, আই ডোন্ট নো, সো ইন্টারেস্টিং, তাই না?
অলরাইট, আমার ব্রেকফাস্ট সম্পূর্ণ শেষ, বাট এত সকালে আমি ব্রেকফাস্ট করি না, সেজন্য কেমন জানি লাগছে। আমি মোস্ট অফ দ্য টাইম ব্রেকফাস্টটা স্কিপ করার ট্রাই করি। এনিওয়ে, খুব খিদা লেগেছিল কারণ লাস্ট নাইট ভালো করে ঘুমও হয়নি। 4টার দিকে হোটেল থেকে চেক আউট করেছি দিল্লিতে, দেন ওভার করে চলে এসেছি এয়ারপোর্ট, এবং সব কিছু শেষ করতে করতে প্রায় আমরা বোর্ডিং গেটে পৌঁছে গিয়েছি। আমরা না, আমি একা। আয়শা আই থিঙ্ক এখনও ট্রেনেই আছে। আই ডোন্ট নো ট্রেনটা কতটুকু পৌঁছেছে কিংবা আর কতক্ষণ লাগবে। যাই হোক, ফ্যামিলি আসছে তো, ফ্যামিলি প্রায়োরিটি আমার কাছে সব থেকে আগে, সেজন্য আমি খুবই টেনশনের মধ্যে আছি। আর প্রায় 3-4 মাস পরে ব্লগ করতে নেমেছি, তাই জড়তা কাজ করছে। আর আমার সাথে জন থাকলে জড়তাটা একটু কম কাজ করে। যাই হোক, আমি মনে করি যে একটু ক্লারিফিকেশনের প্রয়োজন। সেই ক্লারিফিকেশনটুকু হচ্ছে, এটা আমার ব্লগ নাম্বার 10, ব্লগ নাম্বার 1 থেকে 2nd 3rd, এনিওয়ে 1 থেকে 10 পর্যন্ত আমি ব্লগ শ্যুট করা শেষ হয়ে যাবে, বাট এখনও এডিটিং করা হয়নি কারণ প্রচুর ব্যস্ততার কারণে। ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে গিয়েছিলাম, সেখান থেকে লন্ডন ফ্লাই করেছি, আবার বাংলাদেশ গিয়েছি, আমার পর্তুগালে ব্যাক করতে হবে নেক্সট মান্থ। সো সবার আগে ফ্লাইটে আমি বোর্ডিং অলমোস্ট কমপ্লিট করছি। দিল্লিকে বিদায় জানানোর সময় চলে এসেছে। আর অ্যাজ ইউজুয়াল ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ফ্লাইটের মতোই তারা একই এয়ারপোর্ট ব্যবহার করেছে, একই টার্মিনাল বিল্ডিং, বাট আই থিঙ্ক যেটা পার্ট করে নিয়েছে। ও, আমি ভেবেছিলাম এটা আমাদের প্লেন, বাট এটা না, উই আর অন দ্য নেক্সট প্লেন। দেখা যাচ্ছে ফ্লাইট। হ্যালো, থ্যাংক ইউ। সবার আগে বোর্ড করেছি। ও সরি, আমার আগে আরেকজন আছে। সম্পূর্ণ প্লেন খালি, বাট আনফর্চুনেটলি আজকে ফুল ফ্লাইট যাবে এবং সবার পিছনে আমার সিট ছিল 10V, বাট আইল সিটের জন্য আমি সবার পিছনে নিয়েছি। অ্যান্ড দিস ইজ মাই সিট। সকালে আর ওয়েট করা যাবে না আমার জন্য, প্রচুর ঘুম পেয়েছে যেহেতু 2 ঘন্টার বেশি ফ্লাইট। এখন আমি ঘুম স্টার্ট করে দেবো টেক অফ হওয়ার আগেই। আর দেখি তাও যদি না ঘুমাই টেক অফ, অ্যাটলিস্ট টেক অফের পরে ঘুমাতে পারি কিনা, বাট ইটস টু মাচ স্লিপি, আমি টু মাচ স্লিপি, আর পারছি না। সব থেকে ভালো লাগছে 3 দিন একটা শর্ট টাইম ছিল, বাট দিল্লিতে বিজনেস মিটিংয়ের জন্য আসতেই হলো আমার। কিন্তু অনেক মনে হচ্ছে 3 বছর পর জন্য ফ্যামিলির সাথে মিট করছে, ব্যাপারটা এরকম। Anyway, time to sleep. Good night and good morning. ঘণ্টাদের জার্নির পর চলে এসেছে বাগডোগরা এয়ারপোর্টে, যা ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি স্টেটে অবস্থিত। এখান থেকে দার্জিলিং যেতে সময় লাগে 3 ঘন্টা, কিন্তু দার্জিলিং যাওয়ার আগে আমি অবশ্যই আম্মু
আয়শা আয়েশা নানু সবাইকে পিক করতে হবে ট্রেন স্টেশন থেকে। তাই একটি ট্যাক্সি নিয়ে চলে যাবো ট্রেন স্টেশনে। আর মোটামুটি ছোটোখাটো ছিমছাম এয়ারপোর্ট। আমি খুব এক্সাইটেড। চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর মিতালি এক্সপ্রেসে চলে এসেছে। আমি সম্ভবত উল্টা পাশে নেমেছি, আমার ড্রাইভার নেমেছে 11:30টার মতো বাজে। সম্ভবত তারা ঘন্টা কানেকের মতো বসে আছে আমার জন্য। উফ, তাড়াতাড়ি যাই, কারণ ব্রেকফাস্ট করেছে কি না আই ডোন্ট নো, সব কিছু মিলিয়ে। নিউ জলপাইগুড়ি স্টেশন, যদিও স্টেশনটা হচ্ছে শিলিগুড়িতে অবস্থিত, বাট নিউ জলপাইগুড়ি জাংশন নামে পরিচিত। নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার পর প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ফাইনালি আয়শাকে পেয়েছি, আর পিছনে হচ্ছে আয়শা, এবং সে জিপিএ গোল্ডেন 5 পেয়েছে ফাইনালি। আম্মু আছে, নানু নানু হলো বলো আর নানা ভাই আছে। তার নানা ভাইকে খুঁজে বের করি। নানা ভাই, আর নানা ভাইকে 5 ইয়ার্স ইন্ডিয়ার ভিসা পেয়েছে, সো এক্সাইটমেন্টটা বেশি কাজ করছে। হ্যাঁ নানা ভাই, কি অবস্থা? খুব ভালো। ভালো লাগছে? এনিওয়ে, টাইম টু গো টু দ্য দার্জিলিং। যেহেতু আমার ফ্যামিলি আসতে লেট হয়েছে, অলমোস্ট লাঞ্চ টাইম, তারাও কিছু খায়নি। আম্মু খাওয়া দাওয়া করছে স্টেশনের মধ্যেই, নানা ভাই, নানু আর আয়শা বরাবরের মতোই তাদের মোমো। আমি চিকেন বিরিয়ানিটাই নিয়েছি। লাঞ্চটা দেখি অ্যাভারেজ যাচ্ছে, বাট আম্মু খাবার কেমন হয়েছে? তুমি একটা লেট করছো কেন ইমিগ্রেশনে? সবার পিছনে কেন ছবি তুলে? নানা নানুর প্রথমবার বাহিরে সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী হয়ে গেল, নানু আমার এক্সিলেটারে উঠতে পারে না। এক্সিলেটারে ওঠার সময় সম্পূর্ণ ভয় পেয়ে গিয়েছে, বাট কি আর করা, মিনিমাম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এসেছিল কলকাতা থেকে, ও সম্পূর্ণ ভিড় জমে গিয়েছিল। এনিওয়ে, ধাক্কা দিয়ে টেনে টুনি উপরে উঠালাম, আর এটা দেখি হাসতে হাসতে শেষ। আশা কেমন লাগছে তোমার ইন্ডিয়া ট্রিপ? আশা তুমি কই যাচ্ছ? আশা তুমি কেন গোল্ডেন জিপি 5 পাইছো? একটা নাম্বার 80-তে কম পাইতা, তাহলেই তো হইতো। বাই দ্য ওয়ে, আশা কিন্তু অনেক পড়াশোনা করে এখন, আগে পড়াশোনা করতো না, ঠিক আছে? আশা সপ্তাহে একদিন খুব ভালো করে পড়াশোনা করে, আর বাকি হ্যাঁ, একদিন এসে নেটফ্লিক্স দেখে, একদিন এসে পড়াশোনা করে। ওকে, গাড়ি খুঁজতে হবে। আমরা শিলিগুড়ি থেকে আমাদের জার্নি শুরু করে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। টাটা সুমো নিয়েছি, সুমো ড্রাইভার অনেক ভালো। 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, বাট এখানে না বললেই না, স্টেশনের আশেপাশে প্রচুর পরিমাণ বাজে অবস্থা, অনেক দল এখানে ভরা, ব্রোকারেজ ভরা। যাই হোক, সব হেকটিকের পরে ফাইনালি বেস্ট রেটে আমরা পেয়েছি আমাদের দার্জিলিংয়ের গাড়ি। মধ্যে 4 জনের জায়গায় 3 জন বসেছে, আম্মু, নানু, নানা ভাই, আয়শা পিছনে, ওরা ঝুলে আছে, আর আমি অ্যাজ ইউজুয়াল সামনে। বাট আশা করছি জার্নিটা অনেক ভালো হবে, বিকজ শিলিগুড়ি থেকে আশা করি আধা ঘন্টার মধ্যে আমরা যে হিল স্টেশনগুলো, পাহাড়ি রাস্তায় ঢুকে পড়বো। সো দিস টাইম ইজ ফর দার্জিলিং। ভ্রমণ গন্তব্য যখন দার্জিলিং, তখন দার্জিলিং টি শব্দটা অবশ্যই সবার সামনে আসে। আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জার্নি শুরু করেছি, পথিমধ্যেই দেখছি অনেক চা বাগান, প্রথম স্তরে পেয়েছি আমরা চা বাগান অতিক্রম করে আমরা পেয়েছি গহীন বন, এবং তারপরে আস্তে আস্তে পাহাড়ের সারিগুলো আমাদের সামনে দৃশ্যমান হচ্ছিল। এত সুন্দর রাস্তা আমরা খুব কমই পেয়েছি আমাদের এতদিনের ট্রাভেল জার্নিতে।
আমরা পৌঁছে গেছি দার্জিলিং, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মাউন্ট কনিফার। সময় হয়ে গিয়েছে চেক ইন করার, যদিও প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আই থিঙ্ক হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট এন্ট্রেন্স হচ্ছে এটা। দিস ইজ আওয়ার হোটেল। আমাদের রুম টুরের সময় হয়ে গিয়েছে। সো আমরা নিয়েছিলাম হোটেলের সবচেয়ে বেস্ট ডিলাক্স রুমগুলো, 201। এই রুমে আছি আমি আর আয়শা। সেকেন্ডলি আম্মু আর আয়শা আছে এই রুমে 203। নানু ভাই নানু আছে এই রুমে 205। সো আমাদের রুম 201। লাস্ট ভিডিওতে ভালো করে দেখাতে পারছিলাম না বিকজ আমরা রেডি ছিলাম না। এনিওয়ে, দিস ইজ আওয়ার রুম। একটা তারকামানের হোটেল দার্জিলিংয়ে, মাউন্ট কনিফার। আমাদের দুজনের কাপল ব্যাগ রেখে দিয়েছে। লাইটিংটা বেশ সুন্দর, 43 ইঞ্চ আই থিঙ্ক টেলিভিশনও দিয়েছে। ইন্টেরিয়রটাও যথেষ্ট সুন্দর, টি কফিরও ব্যবস্থা আছে, আর ওয়াশরুমও নট ব্যাড। গিজার থেকে শুরু করে দেখে এভরিথিং। এই যে ওয়াশরুম থেকে রুম দেখা যায়। সব থেকে সুন্দর যে ফ্যাক্টটা সেটি হচ্ছে আমাদের ভিউ ফ্রম আওয়ার রুম। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে দার্জিলিংয়ে। রাতে এসে সবাই আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে জানি না কীভাবে ঘুরবো, তাও ঘুরতেই হবে। ফুল ডে প্ল্যান আছে। আর অ্যাশার জ্বর এসে পড়েছিল, অ্যাশা সুস্থ হয়ে গিয়েছে। ব্রেকফাস্ট করতে হবে। আমাদের যে এলাকার মধ্যে হোটেলটা পড়েছে সেটা হচ্ছে রিং মলে। আচ্ছা তুমি যাও, না আসছি। এই হচ্ছে রিং মল দার্জিলিং ডাউনটাউনেই, আর এই হচ্ছে আমাদের হোটেল। দার্জিলিং এসেছি, ইন্ডিয়ার ট্রেডিশনাল খাবার না ট্রাই করলে একদমই হয় না। ছোলা পাটর নিয়েছি, ডোসা নিয়েছি, অ্যাশার ফেভারিট ডোসা। আর নানা আমরা ওইদিকে বসেছে। আর সব থেকে ইন্টারেস্টিং একটা ম্যাটার হচ্ছে, সকালে ওঠার পর ইট টুক অ্যাবাউট 1 আওয়ার এসে শুধু মেকআপই দিয়েছে বৃষ্টির দিন। এনিওয়ে, ব্রেকফাস্ট খাই, তারপর আমরা বৃষ্টির মধ্যে সাইড সিইং করব। আমরা এখন তাদের বিখ্যাত রিং মলে যাচ্ছি। এখানে আইনক্স আছে, ইন্ডিয়ার সবথেকে জনপ্রিয় মুভি থিয়েটার চেনের মধ্যে একটা। আজকে বিকালে জওয়ান মুভি রিলিজ হয়েছে, সো জওয়ান মুভির টিকিট কাটতে অ্যাডভান্সে কেটে নিচ্ছি, কোনো প্রবলেম যেন না হয়। এই মলটা আমাদের হোটেলের ঠিক একদম সামনে, ওই যে আমাদের হোটেল। এই হচ্ছে তাদের মলের ইনসাইড, বাট আনফর্চুনেটলি আমরা 10টা বাজার 5 মিনিট আগে চলে এসেছি। সো টিকিট কাটার জন্য ওইটা টিকিট কাউন্টার, আরও 5 মিনিটের মতো ওয়েট করতে হবে, 5 থেকে 10 মিনিট। এবং সবাই চলে এসেছে ভিতরে আস্তে আস্তে। নানা ভাই নানুকে নিয়ে আসা ট্রাই করছে। ওরা দুজন ঠিক একই সাথে সারাদিন ঝগড়া করে, সারাদিন ঘোরাঘুরি করে। হলদিরাম বুজিওয়ালা, আমার ফেভারিট একটা মিষ্টি শনপাপড়ির চেন, অ্যান্ড এখানে ডোমিনোসও আছে। আমাদের জন মুভির টিকিট নেওয়া শেষ বিকাল 5টায়। বাই দ্য ওয়ে, মুভিটা রিলিজ হয়েছিল আগেই, বাট আমরা আজকে বিকালে দেখব। দার্জিলিং এসেছে কয়েকদিন আগে হোপফুলি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদেরকে যে গাড়িটা সাইটসিইং করাবে। দিস ইজ দ্য হোল প্লেস। এটা তাদের দার্জিলিং পোস্ট অফিস। আচ্ছা, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা সবাই আসছে, সবাই উঠবে, বাট আমি আগে উঠিনি। আর আসছে গাড়িটা হচ্ছে মিনি 10 সিটার। আয়সার পিছনে বসতে হবে, মধ্যে 3 জন। বাট আমরা যাচ্ছি ঘুরতে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পিস প্যাগোডা, বুদ্ধিস্ট টেম্পল এবং টাইগার হিলের দিকে, যেটা হচ্ছে সিটি থেকে একটু সামনে।
আমাদের ড্রাইভার যিনি আছেন সেরকম উনি হচ্ছেন অনেক হেল্পফুল, আমাদের অনেক কোঅপারেট করছেন। বাট কপাল খারাপ কি ভালো বলতে পারবো না, বৃষ্টির দিন সম্পূর্ণ বৃষ্টি হচ্ছে, বাট তাও অ্যাডভেঞ্চার তো থেমে থাকে না, তাই না? আমাদের যেতেই হবে। আর দার্জিলিং মনে হয় এই মনসুন, দ্যাট মিনস মনসুন সিজন তো আমরা পার করে এসেছি, এই বৃষ্টির টাইমটাই অনেক ফেমাস। সেম গাড়িটাই আমরা রিজার্ভ করে নিয়েছি। আজকে সারাদিন অনেক ঘুরবো, 7-8টার মতো স্পট ঘুরবো। আস্তে আস্তে দার্জিলিং শহর থেকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা আরও অনেক উপরের দিকে এগিয়ে যাচ্ছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বৃষ্টির কারণে সম্পূর্ণ শহর কিছুই দেখা যাচ্ছে না, মেঘে চারদিকে কানায় কানায় মেঘে ভরা, শুধু ধোয়ার মতো দেখা যাচ্ছে। এটাও একটি অনেক বড় একটি অ্যাডভেঞ্চার। আজকের ফার্স্ট স্পট আমাদের জাপানিজ পিস পেগোডা, আমরা এগিয়ে যাচ্ছি। বুদ্ধিস্ট টেম্পল, পিস পেগোডা, জাপানিজ টেম্পল অনেক নামে পরিচিত। ও আমাদের জাপান ট্রিপের কথা মনে পড়ছে। এই হচ্ছে এরিয়া, অন্ধকার ধোয়ার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে আকাশ লেগে আছে, মেঘের আকাশ একাকার হয়ে গেছে। আর তারা উঠবে কিনা সেটা দেখছে। আম্মু, জাপানিজ টেম্পলে তো আসলাম, তুমি কতবার টাটা দাও ভিডিওতে। জাপানিজ টেম্পলে যে আসলাম, কি মনে হচ্ছে? লাস্ট টাইম যে জাপান গেলাম তোমাকে নিয়ে, মনে হচ্ছে জাপানের কথা? জি, আবার মনে পড়তেছে, আবার যাব ইনশাল্লাহ। জাপানের যে এরিয়াটা ছিল স্পেশালি, এই দেখো জাপানিজ ফ্রন্টে কিন্তু, জি। রাইট? সো আমরা প্ল্যান করছি, দেখি জাপানের কথা মনে পড়তেছে আইসা। যত দেশে ট্রাভেল করছি না কেন, কারণ জাপান অনেক বেস্ট ছিল। বছর দুয়েক আগের কথা, আম্মুকে নিয়ে যখন জাপান যাই, আম্মু তো আসতেই চায় না। আমাদের ভিসা ছিল 15 ডেজের, তারপর আমাদের এক্সটেন্ড করা লেগেছিল আর সপ্তাহখানেক, তারপর এসেছি। জাপান যাবে আবার? জি, আবার যাব ইনশাল্লাহ। আচ্ছা, দার্জিলিং কেমন লাগছে সেটা বলো। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি বলবো সবাই যেন একবার জীবনে আসে ঘুরতে। আর আমি বলবো জাপানও যেন যাই ঘুরতে, যদি এটা দার্জিলিং ব্লগ। আর পিছনের যে ধোঁয়া, এটা কি ধোঁয়াটা? মেঘ। এটা হচ্ছে ম্যাগ। সো এটা ছিল আমাদের ফার্স্ট স্পট জাপানিজ পিস প্যাগোডা। দেন আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছি। আস্তে আস্তে আমরা টাইগার হিলের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ওয়াইল্ড লাইফ খুবই অ্যাডভেঞ্চারাস। এখানে চিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণীরা রয়েছে। খুবই সুন্দর জায়গা, বলে বোঝানো যাবে না। এই সৌন্দর্যের মধ্যে বৃষ্টি অ্যাড হয়েছে, আর গাছগুলো অনেক সুন্দর। যদিও এখানে মানুষ সূর্যোদয় দেখতে আসে, বাট আমরা কালকে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেজন্য এত ভোরবেলা আসিনি। বাট এই টাইমটাও খারাপ না। আস্তে আস্তে আমরা অনেক উপরের দিকে এগিয়ে যাচ্ছি, দার্জিলিং শহর থেকেও অনেক উপরে, যা বলে বোঝানোর না। আর ম্যাগ যেন আমাদের গাড়ি এবং আমাদের উইন্ডোটা খোলা আমাদের শরীরে প্রতিনিয়তই আমাদেরকে ধাক্কা দিয়ে যাচ্ছে। অভূতপূর্ণ এক মুহূর্ত। সম্ভবত আর মিনিট 20 মতো লাগবে আমরা সেখানে পৌঁছাতে। সো দিস টাইম ইজ ফর টাইগার হিল। এখানে রাস্তায় প্রচুর পরিমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলা যায়। অনেক গাছপালা পড়ে আছে, আর এই গাছগুলো ক্রস করছে আমাদের গাড়ি। আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি। সামনেই হচ্ছে টাইগার হিল মোস্ট প্রবাবলি। এখানে একটা মন্দির আছে। প্রায় ঘন্টাখানেক জার্নি করার পর আমরা চলে এসেছি দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু পাহাড়ে। এটা হচ্ছে টাইগার হিল। প্লিজ অ্যাভয়েড মাই ভয়েস, ঠান্ডা লাগার কারণে গলা বসে গেছে। আমারও গলা ভেঙে গেছে। আমরা এখানে আছি টাইগার হিলে, বাট সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে টাইগার হিলটা খুবই জনপ্রিয়। যারা দার্জিলিং ট্যুরে আসে বাট দেখে এসা আসছে, কারণ টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আর আমরা ম্যাঘের কারণে, এত পরিমাণ ম্যাঘ চারদিকে, কিছুই দেখা যাচ্ছে না। শুধু আমরা ম্যাঘ দেখতে পাচ্ছি টাইগার হিল থেকে। আর আমি যদি দেখাই, সবাই দেখা আসে, ঠিক আমার পিছ বরাবর কাঞ্চনজঙ্ঘা, এই অংশটুকু কাঞ্চনজঙ্ঘা, এই কোনার বরাবর গ্যাংটক, ওই দিক বরাবর নেপাল, আর ওই দিকে শিলিগুড়ির একটা কর্নার দেখা যায়। আর আমরা খুব এনজয় করছি। যাই হোক না কেন, আমরা দার্জিলিং থেকে যখন আসলাম প্রায় সময় লেগেছে সম্ভবত ঘন্টাখানেকের মতো, কারণ রাস্তায় কিছু ট্রাফিক ছিল। বাট সানরাইজের টাইমে আসার ইচ্ছা ছিল, কিন্তু এত পরিমাণ বৃষ্টি, এত আসলে দার্জিলিংয়ের ওয়েদার প্রেডিক্টেবল না।
আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম ঠিক গত বছর এই দার্জিলিং ট্রিপের আগে। লাস্ট টাইম যখন এসেছিলাম সেখান থেকে ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছিলাম আমরা কাঞ্চনজঙ্ঘার, দার্জিলিং শহরের এবং দূর থেকে গ্যাংটক সিটির। তাই আমি ভাবলাম যেহেতু টাইগার হিল থেকে ভিউটা কীরকম হয়, ফর্চুনেটলি আগেরবার ভিডিওটা করেছিলাম তাই ভিডিওটা দিয়ে দিলাম। ঠিক এরকমই একটি ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা তো এসেছি মনসুন সিজনে, মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার কারণে এবার এটা দেখতে পাচ্ছি না, বাট আগেরটা তো আছে। নানু ভাই, নানু কেমন লাগছে? খুব ভালো। ঠান্ডা না গরম? ম্যাগের ম্যাগের ভিতরে আছো না? জি এত উঁচাই কি কখনো আসছো? জি না, কেমন লাগতেছে ম্যাগের বাড়ি খেয়ে খেয়ে? অনেক ভালো। আবার আসবা? জি না, তুমি বলে আর আসবা না? না। নানু ভাই তো আবার আসবা না? আমি আসবো। নানু ভাই কারে নিয়ে আসবা? নতুন নানু? হ্যাঁ, নানু তুমি না আসলে কিন্তু নানুরে বিয়ে করে দিব আরেকটা। আচ্ছা। আচ্ছা নানু ভাই মনে রাখো, ওকে? আবার জিগা। Now we are heading to our next destination. পাইন গার্ডেন। এখন আছি পাইন গার্ডেনে, দার্জিলিংয়ের বিখ্যাত পাইন গার্ডেন। দার্জিলিংয়ের যদি কোনো ছবি ক্যাপচার করা হয়, কোনো ভিডিও ক্যাপচার করা হয় বা যদি কিছু বোঝানো হয় তাহলে পাইন গার্ডেনকে বোঝানো হয়। মেঘ ঘুরে যাচ্ছে আমাদের উপর দিয়ে, আর এই গার্ডেনটা সত্যি প্রচন্ড মেঘ, মানে প্রচন্ড সুন্দর লাগতেছে। তাই তো, এখন অন্যান্য গাছও আছে, আমি পাইন গার্ডেন বলছি। আবার এখানে বন্যমহিষ আছে, এখানে লেখা চিতা আছে, ডেঞ্জার জোন আছে। ডেঞ্জার জোনে নেমেছি বিকজ আই থিঙ্ক দ্যাট মানে এটা যদি আমি ক্যাপচার না করি, ভিডিওর এই অংশে যদি না নিই, তাহলে কোনোভাবেই এর সৌন্দর্যটা কোনোভাবেই বোঝাতে পারবো না। কেমন লাগছে আয়েশা? দার্জিলিংয়ের এই জায়গাটা তো আমি তোমাকে বলেছিলাম অনেক দার্জিলিং অনেক সুন্দর, অনেক সুন্দর। কম্পেয়ার করা যদিও উচিত না, হ্যাঁ, তারপরে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট হিল স্টেশন ইন এশিয়া, নট অনলি ইন ইউরোপ, এশিয়ার থেকে শুরু করে আশেপাশেও যা দেখেছি সত্যি অভূতপূর্ণ। ম্যাগের ভিতরে একটি শহর, সব কিছু মিলিয়ে ঠান্ডা নিঃশ্বাসের দেশ। দেশ নাকি এরিয়া বলবো? প্রদেশ, প্রদেশও না, হ্যাঁ প্রদেশ, প্রদেশ। ঠান্ডা নিঃশ্বাসের রাজ্য দার্জিলিং এর। কোনোভাবেই আশাকে আটকানো যাচ্ছে না। এসা শুধু ছবি তুলবে, ছবি তুলবে, ছবি তুলবে। এসা ছবি, আমি কেমন ছবি তুলে দিয়েছি বলো? খুবই বাজে। এসা কিন্তু খুব পড়াশোনা করে, পড়াশোনা করতে করতে আসার এই অবস্থা হয়ে গেছে বলেই বোঝানো যায় না। সপ্তাহে একদিন পড়াশোনা, একদিন নেটফ্লিক্স, একদিন টিভি দেখা, সপ্তাহে 6 দিনে একদিন পড়াশোনা করে আসে। এই হচ্ছে আসার বিশেষত্ব। এনিওয়ে, আমরা এখন বাতাসিয়া লুপের দিকে চলে যাব। ছবি টবি সব তোলা শেষ, বাট আমি এটাকে হিডেন রাখারই ট্রাই করছিলাম। বাট দার্জিলিংয়ের একটি হিডেন জ্যাম, সত্যিকার অর্থেই মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে এমন একটি জায়গা। এখানে কোনো স্মেল করে না, একটা গন্ধ শুধু মেঘ আর মেঘ, সারাটা মেঘের ভিতরে। সো ফ্যান্টাস্টিক। দার্জিলিংয়ের সবথেকে ইন্টারেস্টিং প্লেস বাতাসিয়া লুপে চলে এসেছি। এদিক দিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে, আর সম্ভবত এন্ট্রি নেওয়ার সময় এন্ট্রি ফিও আছে। আর এদিক দিয়ে হচ্ছে তাদের লোকাল মার্কেট, কোকরা ওয়ার মিউজিয়াম। এখানে ভিতরের দিকে এন্ট্রি নিব। আর এই হচ্ছে সিজনে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। টিকিট করতে হবে 50 রুপি ইচ। টিকিট করে নিচ্ছি, তারপর ভিতরে আমরা এন্ট্রি নিয়ে নেব। টিকিট নিয়ে শেষ আমাদের, 50 রুপি ইচ, 300 রুপি লেগেছে। এখানে আবার টয় ট্রেনের লাইন আছে, টয় ট্রেনের লাইনটা নিচে দিয়ে গিয়েছে। আর প্রচুর মেঘ, বৃষ্টি সেরেছে কিন্তু মেঘ যেন দার্জিলিংটাকে সর্বদিক থেকে গ্রাস করেছে। নানুরা আসছে, তারা খুবই স্লো আর মেঘ উড়ে যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে ক্লিয়ার হচ্ছে কিনা। চলে আসছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে যেমনটা বললাম, টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি। এসাকে বারবার বলছে এখানে যে ট্রেডিশনাল ড্রেস আছে এসব পরার জন্য, বাট এসে একদমই পড়বে না। বাই দ্য ওয়ে, ওয়ার মেমোরিয়াল তাদের। আর ওই যে নিচে আই লাভ দার্জিলিং, এখানে টয় ট্রেনের লাইন তো আছে, বাট এটাও কিছু দেখতে পাচ্ছি না। আরেকটা টয় ট্রেনকে এখন স্পট করব, অনেক শব্দ, এই যে নিচে দিয়ে যাচ্ছে।
ফাইনালি একটা টয় ট্রেন আমরা স্পট করতে পেরেছি বাতাসিয়া লুপে এসে। আমার পিছনে হচ্ছে ব্রিটিশদের গিফট, বাঙালিদের ঐতিহ্য টয় ট্রেন। আর এতদিন শুধু শুনে এসেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম যে টয় ট্রেন অনেক সুন্দর। কেমন লাগছে এই টয় ট্রেন? অনেক সুন্দর লাগছে। যদিও ধোঁয়া অনেক বেশি, বাট এই ধোঁয়াটা হচ্ছে মেনলি সম্ভবত কয়লা চালিত, কয়লা পোড়ার কারণে। আর পিছনে অনেক ট্যুরিস্ট, তারা টয় ট্রেনে ওঠার জন্য বসে আছে। যদিও আমরা এই রাইডটা আগামীকালকে করব যদি সময় পাই। আর টয় ট্রেনের মধ্যে প্রবেশ করছি। এই হচ্ছে টয় ট্রেনের ভিতরে যে স্পট, সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। বাতাসিয়া লুপ স্টেশনে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর। লাভ দার্জিলিং লেখা, এখানে সবাই এই লেখাটার সাথে ছবি তোলার জন্য আসে এবং আমরাও আসলাম। তবে এটার ওয়েদারটা দেখে তো আরও ওয়াও। এখানে কোনো বৃষ্টি নেই, শুধুমাত্র মেঘ আর মেঘ উঠছে, মেঘ আর মেঘ উঠছে। এই যে এখন আমাদেরকেও ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মেঘ। এটা হচ্ছে আপনার টয় ট্রেনের আওয়াজ, এখান থেকে আবার ঘুরবে টয় ট্রেন। বাট ভাবা যায় একটা স্বপ্নপুরীর মতো বলতে গেলে। পিছনের গাছগুলো মেঘাচ্ছন্ন হয়ে আছে, এত সুন্দর একটি জায়গা। এখানে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে বসে বসে। এই ট্রিপের আগে যখন এসেছিলাম ঠিক এমনটা ছিল ভিউ। সামারে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছিল এই ঠিক বাতাসের লুপটা থেকেই। আমি ভাবলাম দিয়ে দিই। এত দূর পথ পেরিয়ে আমরা শুধুমাত্র এই জায়গাটুকে মেঘের ফাঁকে একটু কাঞ্চনজঙ্ঘা হয়তোবা দেখতে পেরেছিলাম। আমরা চলে এসেছি তিব্বতিয়ান টেম্পলে। এটা হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর মনস্ট্রি। সব থেকে বড় মনীষী এখানে দার্জিলিংয়ে তিব্বতিয়ান টেম্পলটা। যদিও আমরা ভিতরে ঢুকবো না, সকল ধর্মের প্রতি এবং সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা। বাট ড্রুক মনীষী সম্ভবত এটার নাম। ওটার গেটটা হচ্ছে সো মাচ কালচারাল, যদি দেখানোর ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর দার্জিলিংয়ের যে ম্যাপগুলো ছিল, ম্যাপগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। আশা করছি আমরা অনেকগুলো ফিল্ম দেখে হ্যাঁ, আমরা আরও মানে মাত্র তো 50% ট্রাভেল হয়েছে, আরও 50% এখনও বাকি আছে। আশা করা যায় ততক্ষণে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন রাইট নাও দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের রক গার্ডেনে যাওয়ার পথে রাস্তাটায়। গাড়িটাকে ঠিক ওই জায়গায় সবাইকে গাড়ির মধ্যে বসিয়ে দাঁড়া করিয়ে দাঁড়িয়েছি, কারণ মেঘটা আস্তে আস্তে কমা শুরু হয়েছে আর আস্তে আস্তে পাহাড়গুলো ভিজিবল হওয়া শুরু হয়েছে। এত সুন্দর একটা জায়গা, একদম না দাঁড়ালেই নয় আর কিছু শট না নিলেই নয় এই জায়গাতে। ফাইনালি দার্জিলিংয়ের এই বিকালে আমরা চলে এসেছি রক গার্ডেনে। আর রক গার্ডেনের যে ঝর্ণাটা দেখা যাচ্ছে বলে বোঝানো যাবে না। সর্বোচ্চ পানির স্রোত,
আমরা যখনই ইন্ডিয়া যাই আমরা যাই হচ্ছে অফ সিজনে, আর কখনোই কোনো পানি আমরা দেখতেই পারি না। যদি আরেকটু ক্লিয়ারভাবে দেখানো যায় যদি আমি ভয় পাই। আয়শা, কেমন লাগছে এই ঝর্ণা? অনেক অনেক সুন্দর, অবশেষে সার্থক হয়েছে। আমরা যখন শিলং গিয়েছিলাম, আমরা যেদিন ব্যাক করি সেদিন ঝর্ণায় পানি ছিল, তখন মানে আমরা দেখার সময় কিছুই ছিল না। ফাইনালি অনেক ভালো লাগছে এই এরিয়াটা। আর এশাকে পাওয়া গেছে এখানে। এশা দেখো, বলো। এশা অনেক শাই ফিল করে নরমালি, বাট ওকে ফাইন। এটা হচ্ছে ফার্স্ট ঝর্ণা, আর এটাকে বলা যায় ঝর্ণার বাচ্চা, সেকেন্ড ঝর্ণা। রক গার্ডেন দার্জিলিংয়ে আছি, ঝর্ণা দেখছি। ব্লগ টেনের ঠিক এই পর্যায়ে এসে আমি আমার এক কাজিন, বলা চলে আমার খুব কাছের একজন মানুষ, যে কখনোই আমার পাশ ছাড়ে না, পড়াশোনার নামে ঠনঠন হয়ে গিয়েছে তাও সে আমার পাশ ছাড়ে না, আমার ভাই পবনকে কল দিচ্ছি, আমার ছোটোবেলার ছেলে। তাকে এই পর্যন্ত ব্লগে আনা হয়নি। হাই পবন। হ্যাঁ পবন, কি অবস্থা, ভালো আছো? আমার অবস্থাও ভালো। মনে আছে দার্জিলিংয়ে আমরা যে আসছিলাম রক গার্ডেনে লাস্ট ডিসেম্বরে, সেই রক গার্ডেনে আছি। এক্সাম অনেক সুন্দর হয়েছে। এক্সাম কেমন হচ্ছে? ব্লগ 1 থেকে 10 শেষ, অনেক সাপোর্ট করছিস সে ভাই তুই, বাট এখন পর্যন্ত তোকে আমি ব্লগে আনিনি। কেমন লাগতেছে আমার ব্লগে এসে, ব্লগ 10-এ, তাও আবার ভার্চুয়ালি, হোয়াট এভার ইট ইজ। পবন খুবই এক্সাইটেড। যদি পবনের এক্সাম না থাকতো, হি উড বি উইথ আস, আমাদের সাথে থাকতো। যাই হোক, তার ইয়ার চেঞ্জ এক্সাম চলছে। ওকে পবন, আলাপ হবে, দেশে আসলে দেখা হবে। টেক কেয়ার, টাটা। ওয়ালাইকুম আসসালাম। আর বলো আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করতে সবাই। হোয়াটএভার, সুন্দর টাইমে নেট চলে যায়, ঠিক তাই হলো। এনিওয়ে, রক গার্ডেনের দিকে এগিয়ে যায়। ভিডিও শুরুতে যেমন চা বাগানের কথা বলছিলাম, দার্জিলিং টির কথা, ঠিক আমরা চা বাগানে চলে এসেছি। হ্যাঁ, একটা কথা না বললেই না। আমি দেখছিলাম অনেক টুরি যারা আছে তারা চা পিক করছিল, চা পাতাগুলো উঠাচ্ছিল। অনেকগুলো জায়গায় লেখা চা পাতা না ওঠানোর জন্য। আসলে ট্যুরিজমের যে সৌন্দর্যটুকু, তা সত্যি আমরা যদি চা পাতাগুলো উঠিয়ে যদি নেচারটাকে আমরা ধ্বংস করি, তাহলে এই সৌন্দর্যটুকু থাকে না। আর মেঘ গড়েছে, দিন সামনের দিকে এগোচ্ছে, দার্জিলিংয়ের সৌন্দর্য আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে। আজকে ঘুরতে ঘুরতে এই পর্যায়ে চলে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত এক চা বাগানে। চা বাগান বাংলাদেশেও কম বেশ আছে, বাট সেই চা বাগান যদি হয় মেঘের রাজ্যের মধ্যে এবং দিগন্ত বিস্তৃত পাহাড়ের মধ্যে, যত ছোট বড় পাহাড় দেখা যায় শুধু চা বাগান আর চা বাগান, তাহলে কেমন হয়? আর পিছনে হচ্ছে দার্জিলিং শহর, দেখা যাচ্ছে মেঘগুলো ফাইনালি কমেছে, সো একটু ভিজিবল হচ্ছে। আর এখানে যেহেতু রোদ ওঠে না, মানে খুব কম বললেই চলে, সে কারণে চা পাতাগুলো খুব সবুজ, যতটুকু সবুজ হওয়া যায় ঠিক ততটুকু সবুজ। আর সারা ইন্ডিয়াতে দার্জিলিং থেকে চা যায়। এখানকার চা পাতাগুলো অনেক অনেক বিখ্যাত, ওদের জন্য ওরা খুব পছন্দ করে দার্জিলিংয়ের চা। এক্স্যাক্টলি, ইন্ডিয়ার যেই চাই বলুক না কেন, দার্জিলিং টি খুবই বিখ্যাত। এবং যখন আমরা সেই চা বাগানে দাঁড়িয়ে আছি, অনেক ভালো লাগছে।
দার্জিলিংয়ের এই ফ্যামিলি ট্রিপের আমাদের সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতাটা ছিল তা হচ্ছে সারি সারি মেঘ। তখন যদিও সারি সারি মেঘ ছিল না, তখন মেঘে একদম সম্পূর্ণ ছিল দার্জিলিং সিটি, শুধু কুয়াশার মতো ধোঁয়ার মতো লাগছিল। যাই হোক, বিকেল গড়িয়ে আসতেই মেঘ কমে গিয়েছে, ভিজিবল হয়েছে পাহাড়গুলো। আর আমাদেরও প্রায় আজকের ঘোরাটা শেষের দিকে এগিয়ে যাচ্ছে। বিকেলে তো আগেই বলেছিলাম জন মুভি টিকিট কেটেছি, তাই যেতে হবে। আমরা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন রোপওয়ের দিকে এগিয়ে যাচ্ছি, দার্জিলিং রোপওয়ে, যেটা টুরিস্টদের জন্য খুবই ফেমাস একটি জায়গা। ঠিক এই মুহূর্তে আছি আমরা সম্ভবত চকবাজারে, দার্জিলিং বাজার যেটা। কিছুটা ট্রাফিক আছে হেভি, বাট না, গাড়ি তেমনভাবে চলছে। আজকের দিনটা অনেক ভালো ছিল, দিনের শুরুতে বৃষ্টি ছিল, তারপর মেঘাচ্ছন্ন ছিল, বাট এই মুহূর্তে সম্পূর্ণ ক্লিয়ার, এভরিথিং ইজ সুপার ভিজিবল, আমরা সব কিছুই দেখতে পাচ্ছি এখান থেকে। আমাদের লাস্ট ডেস্টিনেশন দিকে যাওয়ার ঠিক প্রতিমধ্যে আমরা সেন্ট জোসেফ স্কুল পেয়েছি, যেখানে ইয়ারিয়া মুভি শুটিং হয়েছিল, একটা গানও আছে। আমরা যাওয়ার পথে ঠিক তেনজিং রক পড়েছে, তেনজিং রকের সম্মাননায়। সম্ভবত এখানে মানুষ রক ক্লাইম্বিং করে এবং রকের এক্সপিরিয়েন্স নেয়, অনেকেই দাঁড়িয়ে আছে তেনজিং রকের দিকে। আর দার্জিলিং ট্যুর আজকে আমাদের লাস্ট যে সাইট সিইং প্লেস, সেখানে এসেছি। এটা অনেক বড় একটা চা বাগান, পাশাপাশি পিছনে দেখা যাচ্ছে অনেক দূরের পাহাড়গুলো। কাঞ্চনজঙ্ঘা কিছুটা ভিজিবল হয়েছে, আমরা বলা যায় না যে আমাদের ট্যুরটা ব্যর্থ, কিছুটা হলেও দেখা যায়। বাট সব থেকে সুন্দর যেই জিনিসটা সেটা হচ্ছে নিচের মেঘগুলো, মনে হচ্ছে সাদা একটি, কি বলবো, সাদার কোনো বাতাস বা একটা আস্তরণ নিচে পড়ে আছে। সত্যি দার্জিলিংয়ের আজকের দিনের সব থেকে সুন্দর ভিউ অবশ্যই এটি। এক পাশে মেঘ, আরেক পাশে হচ্ছে চা বাগান, আর এই দূরের শহরগুলো। এবং এই মানে মেঘটা দেখার পর রাস্তা দিয়ে বলতেছিলাম শুধু থামেন 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 ড্রাইভারকে, বাট এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বলে সামনে জায়গা আছে, আপনার ওখানে গিয়ে দেখতে পারবেন। তো আমরা এখানে এসে নেমে পড়লাম দেখার জন্য। আর আমাদের ড্রাইভারের কথা না বললেই না, তাকে অবশ্যই আমি ভিডিওতে আনার ট্রাই করব। অনেক কোঅপারেটিভ, অনেক ফ্রেন্ডলি, আর যথেষ্ট হেল্প করেছে আমাদের এই জায়গাগুলো দেখানোর জন্য। এই অংশে ক্যামেরার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে আম্মু। আম্মু ক্যামেরা সাইনেস কাজ করছে, আমি জানি না কেন। আম্মু এদিকে আসো তো, ভিডিও করো। আর আম্মু না একটা জায়গা প্রচুর ভিডিও করে, প্রচুর ভিডিও করে। আম্মু আবার টাটা দিয়ে চলে এসেছে। আম্মু এই জায়গাটা কেমন? ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে ন্যাচারাল দৃশ্য কত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যিকার অর্থে দার্জিলিং যদি অনেক আসে, সুন্দর। আমি লাস্ট টাইম এসেছিলাম, বাট এই সবাইকে আমন্ত্রণ জানাই দার্জিলিং আসার জন্য। হ্যাঁ, দার্জিলিং। বাই। আমাদের চকলেট ফেস্ট টাইম স্টার্ট। সারা ব্লগে এশাকে অনেকবার ট্রাই করেছি আনার জন্য। এশা খুবই হাসে, এশা খুবই লজ্জা পায়, এশা খুবই চকলেট খায়। আর দার্জিলিংয়ের সবচেয়ে ফেমাস রূপোয় এখন আমার উপরে, ঠিক উপরে। আমি অনেক নিচে আছি রূপোয়ের। এটা একদম যেতে 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 পাহাড়ের একদম শেষ কর্নার পর্যন্ত যায়। যদিও আমার সাথে নানা নানি থাকার কারণে তারা খুবই ভয় পায়, পাশাপাশি আম্মুও ভয় পায়, আমি খানিকটা ভয় পাই, আর এশা তো প্রচুর ভয় পায়, যা বলার মতো না। সেজন্য আমরা রোপওয়েতে যাচ্ছি না। বাট দার্জিলিংয়ের রোপওয়ে অনেক ফেমাস নেচারের মধ্যে। ইয়ে हमारी ড্রাইভার থা আমাদের এই ট্যুরের শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত নিয়ে আসা, দার্জিলিংয়ের সাইট সিইং করানো, আবার শিলিগুড়ি পর্যন্ত ড্রপ করানো, সবই করেছে ফ্যান্টাস্টিক ম্যান। উনি অনেক ভালো দার্জিলিংয়ের লোকাল। আমি আশা করি যারা দার্জিলিং ট্রিপে আসবে সব থেকে বেটার হয়। ওনার নাম্বারটা আমি দিয়ে দিব। আপনার नाम, आपको नाम क्या है? सरगम थापा। सरगम थापा। आपको, आप दार्जिलिंग से है ना? जी दार्जिलिंग, प्रॉपर दार्जिलिंग। प्रॉपर। आपको फ़ोन नंबर? 8172037035। 817203 7035। জি জি। ওনার অলরেডি হোয়াটসঅ্যাপও আছে এই নাম্বারে। উনি প্রপারলি, আমি আগেও এসেছি আর অনেক ড্রাইভার পেয়েছি, বাট তারা ঘোরানোর জন্য বলতে গেলে অনেক কিছু স্কিপ করে, বাট উনি নিজ দায়িত্বে আমাদেরকে প্রপার ঘুরিয়েছে। আর ওনার গাড়িটা হচ্ছে ঠিক এই গাড়িটা,
তারা সোমো সোমো হ্যাঁ না Somo. যথেষ্ট কমফোর্টেবল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ Welcome. থ্যাংক ইউ। সো আমরা থিয়েটারে চলে এসেছি আমাদের মুভি দেখার জন্য আইনক্সে, যেটা রিংমলে অবস্থিত। এখান থেকে দার্জিলিংয়ের অনেক ভিউ পাওয়া যায়। আমাদের হোটেলও দেখা যাচ্ছে কর্নারে। আম্মু নানু, এশা, আয়েশা। জন মুভি দেখার জন্য আমরা হলে অলমোস্ট চলে এসেছি। এশা, আম্মু এশা এখনও খাওয়া নিয়ে ব্যস্ত, আম্মু আর এশা, যদি আমি স্টার্টই করিনি এখনো। আর এই পাশে আছে নানু নানা। তোমরা কি হলে আসছো কখনো নানা ভাই নানু? না নানু তুমি হলে আসো না? অন্য তো বাংলাদেশ নানা ভাই তোমার কি হলে সিনেমা দেখা নেই? তাহলে না করছো কেন? নানা দেখছো? কথা ও আচ্ছা, এই দেশে তো তুমি আসছো প্রথমবার, তো হলে যাবো কিভাবে? আর এখানে ভাগাভাগি শুরু, মুভিও স্টার্ট হয়ে যাবে। অনেক জন মুভিটা দেখে মাত্র শেষ করে বেরোলাম। সত্যি অনেক ইমোশনাল ছিল মুভিটা। ভেবেছিলাম অ্যাকশন তো আছে, তন্য ধাঁচের হবে, বাট সো ইমোশনাল মুভি, ভালো ছিল। শুরু থেকে প্রায় মিডিল পর্যন্ত ইন্টারভালের আগ পর্যন্ত চোখ মুছতে মুছতে ছিল। আর আমাদের ফোনের চার্জও শেষ অলমোস্ট, রাত বাজে প্রায় 9টা। হোটেলে ফিরবো এখন, আর ডিনার হিসেবে তো ডোমিনোস আছেই। গুড মর্নিং ফ্রম দার্জিলিং মল রোড। সকাল 6টার মতো বাজে, হোটেল থেকে আর্লি চেক আউট করে ফেলেছি বিকজ আমাদেরকে ট্রেন ধরতে হবে। প্রথমে আমরা জিপ দিয়ে যাব, ঠিক সেম জিপটা দিয়েই শিলিগুড়ি, তারপর 11:45 আমাদের বাংলাদেশের ট্রেন। এই হচ্ছে আমাদের পিছনে হোটেল মাউন্ট কনিফার। ব্রেকফাস্টও আর্লি ডান, এভরিথিং ডান। আর হোটেলটা বলতে গেলে বেস্ট অফ দ্য বেস্ট, বলে বোঝানো যাবে না। দার্জিলিংয়ের মায়াবী ওয়েদারটাকে মিস করব। যাওয়া যাক আমাদের সামনের দিকে। ঠিক এই মুহূর্তে আছে ঘুম স্টেশনে, যেটা 1891 সালে প্রস্তুত হয়েছিল টয় ট্রেনের জন্য। খুবই জনপ্রিয় একটি স্টেশন। এটা হচ্ছে প্রায় 7,500 ফিট উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে। দিনের বেলা খুব জ্যাম লেগে থাকে এই এরিয়াটায়, বাট রাতের বেলা আমরা এসেছি বিকজ, রাত বলতে কি ভোরবেলা এসেছি কারণ অনেক নীরব। দিনের বেলা এখন দাঁড়াতে দেয় না। 6:43 বাজে অলমোস্ট। হ্যাঁ, Museum. ঘুম মিউজিয়াম। Museum. ওকে, এই যে এখানে ঘুম মিউজিয়াম আছে, সেখানে টয় ট্রেনের একটা ইঞ্জিনও রাখা আছে। আমরা দার্জিলিং থেকে অনেকটুকু নিচে নেমে এসেছি পোর্ট সেরং নামে একটি জায়গায়। বৃষ্টি এখানেও হচ্ছে, বাট মেঘ আমাদেরকে একদম ঘিরে ধরেছে। আর অনেক উপরে আছি, নিচে দেখানোর চেষ্টা করলে একদম খাদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অনেক দূরে মেঘ দেখা যাচ্ছে। শীত করছে, প্রচুর প্রচুর শীত। আর পিছনে হচ্ছে কৈসরং শহরটি। এটা সম্ভবত রোহিন এরিয়ায় পড়েছে। আমরা অলমোস্ট চলে এসেছি শিলিগুড়ি শহরে।
নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনের আর ঘন্টা 2 আছে, তার আগে ইমিগ্রেশন করতে হবে। বৃষ্টি এখানেও আছে ফোটা ফোটা। অলরেডি দার্জিলিংকে মিস করা স্টার্ট করে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গিয়েছে রাস্তাতেই, সো ব্রেকফাস্ট নিয়ে টেনশন নেই, লাঞ্চে ট্রেনিং করবো। আর সবাই সুস্থই আছে, আম্মু একটু অসুস্থ হয়ে গিয়েছিল। এখানে ওয়েদারটা অনেক সুন্দর। ফুলবাড়ি বর্ডারের দিক দিয়ে খুব কাছে, বাট মিতালি এক্সপ্রেস বাংলাদেশ যাওয়ার জন্য আমার মনে হয় দার্জিলিং থেকে সুপার বেস্ট, স্পেশালি শিলিগুড়ি থেকে। সম্ভবত মিনিট 10-এর মতো লাগবে আমরা পৌঁছাতে জলপাইগুড়ি স্টেশনে। এই ব্লগের শেষের দিকে চলে এসেছি। ব্লগ 10 প্রায় শেষ দিকে। আমাদের দার্জিলিং ট্রিপেরও ইতি টানছি। ইমিগ্রেশন সহ কাস্টম সব কিছু শেষ করে চলে আসলাম এই মিতালি এক্সপ্রেসের দিকে। মিতালি এক্সপ্রেস আমার সেকেন্ড টাইম, আয়শারও সেকেন্ড টাইম, কারণ আমি একবার গিয়েছিলাম শুধুমাত্র, এবারও যাচ্ছি। আয়শা, আম্মু, নানা নানু, এসা সবাই আসলো, তারা আবার যাচ্ছে। যদিও 2-3 দিনের ট্রিপটা ছোটো ছিল, বাট ব্যস্ততার মধ্যেই তো টাইমটা বের করা। আমরা অনেক ইচ্ছা করেছিলাম যেখান থেকে শপিং করবো, বাট ঘোরাঘুরির জন্য শপিংটা করতে পারিনি, একদম স্কিপ গেছে। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা ইন্ডিয়া থেকে একটা সুদাও কিনি নাই। মানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সবার অনেক ফেভারিট, বাট এই টাইম এতই আমরা বিজি ছিলাম। আর অনেক বৃষ্টি হয়েছে সারাদিন, বৃষ্টি ছিল, মেঘ ছিল, ঠান্ডা ছিল, সব কিছু মিলিয়ে আমরা টাইমই পাইনি, ঘুমানোরও ঠিক সেভাবে টাইম পাইনি। আর ঠিক এইদিকে এসা, আম্মু, নানা নানু এরা সবাই বসে আছে। এসা, ও গোল্ডেন জিপিএ দার্জিলিংকে আবার আসবা? আসা যায় পরে। নানু কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আসলে আমি কি তোমার শিখিয়ে দিছি ভালো লাগছে যে? না তুমি কি আরো দেখছিলে এমন বড় পাহাড়? না ভালো লাগছে? দোয়া করবা না? তাহলে তো দোয়া। আচ্ছা, যাই হোক। নানার কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, নানা তোমার রাঙ্গামাটির পাহাড় তো বড় ছিল না ছোট ছিল? অনেক বড়। যাক। আর আম্মুর কেমন লাগছে? তুমি তো অনেক সারা ভালো দুনিয়া লাগছে, ঘুরে অভ্যাস। কিন্তু মনটা খুব খারাপ, প্রচুর বৃষ্টি, তাই শপিং করতে পারি নাই। সবাই শপিং নিয়ে ব্যস্ত আছে এখানে। আর এসার জ্যাকেটটা এখনও খুলে নাই, তার মানে শিলিগুড়ি তো এখন ঠান্ডা, রাইট? অনেক ঠান্ডা। আর নানু বারবার বলছে যে ওরা যে ইন্ডিয়ান কলকাতার মুভিগুলো দেখেছিল, এই শিলিগুড়ি শিলিগুড়ি শুনেছে, এবার তারা দেখলো, সেখানেও তাদের একটা এক্সাইটমেন্ট কাজ করেছে। যাই হোক, আমরা সম্ভবত আর মিনিট 30 পর ট্রেনে বোর্ড করা শুরু করবে। যদিও এত মানুষ নেই ট্রেনে, তবে 2 ধরনের ইন্ডিয়ান রেক তারা ইউজ করেছে, লাল কালার এবং নীল কালার। আই ডোন্ট নো আমাদের C1 আমরা কোথায় থাকবো। সব কিছু মিলিয়ে আমাদের এই দার্জিলিং ট্রিপটা অনেক ভালো ছিল, তাই না আয়েশা? হ্যাঁ, আর পার্সোনালি যদি কেউ শিলং বা দার্জিলিং ভিতর একটা ঘুরতে চান, ফার্স্টে আপনার দার্জিলিং আসেন। ফাইনালি ট্রেনে বোর্ড হওয়ার সময় চলে এসেছে। আমরা হচ্ছে C1, আমাদের কম্পার্টমেন্ট সবার শেষে। হোপফুলি এত মানুষ হবে না। C3, সম্ভবত এটা C2। টাটা, গুড বাই নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি। আর এই যে এটা হচ্ছে আমাদের C1। আম্মু, নানা, নানু, এসা সবাই চলে এসেছে। একদম শেষে ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম আছে। আর এই হচ্ছে কম্পার্টমেন্ট। আমাদের ট্রেন চলতে শুরু করেছে। নিউ জলপাইগুড়ি স্টেশন আমরা অতিক্রম করছি। যেহেতু মানুষ কম ছড়িয়ে ছিটিয়ে বসেছি, আয়শা বসেছে আমার সামনে মিডল সিটে, আম্মু এখানে, আয়শা এখানে। আয়শার আমার মধ্যে একটা সিট খালি, আর নানা নানু একসাথে পিছনে বসেছে। সো এই জার্নিটা অনেক ভালো ছিল। আশা করছি ঘন্টা 2-এর মধ্যে আমরা বাংলাদেশের বর্ডারে চলে যাব জলপাইগুড়ি দিয়ে, এবং হলদিবাড়ি সম্ভবত সেটা ক্রস করে বাংলাদেশে আমরা ঢুকবো।
প্রায় 14 ঘন্টার জার্নি করে মাঝরাতে এসে আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে নামলাম। হোটেলে চেক ইন করবো। খুবই খারাপ অবস্থা, সো টায়ার্ড। সবাই বের হয়ে গেছে, আম্মু আর নানা ভাই এখনও বের হয়নি ইমিগ্রেশন শেষ করে। মাঝরাতে আর কিশোরগঞ্জের দিকে আমাদের হোমটাউনের দিকে ব্যাক করছি না। ফার্স্ট আমরা হোটেলে চেক ইন করবো, ফ্রেশ হবো অ্যান্ড দেখি কালকে বিকেলের দিকে যাবো। দ্যাটস অল অ্যাবাউট দ্য জার্নি। খুব লেট হয়েছে, এত লেট হবে কখনোই কোনো ন্যূনতম এক্সপেকটেশনও ছিল না। আর ঢাকার ওয়েদার মোটামুটির মতোই গরম। দেখতে দেখতে আমরা আমাদের এই দার্জিলিং ভ্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ট্রিপটা যতটুকু সুন্দর হওয়ার কথা ছিল তার থেকে বেশি সুন্দর হয়েছে, কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে দার্জিলিংটা আমরা ঘুরবো, কিন্তু এত কম সময়ের মধ্যে এত বেশি ঘুরতে পারবো তা কখনো কল্পনাও করিনি। মেঘের একদম রাজ্য ছিল যখন আমরা ঢাকায় ব্যাক করলাম। ঠিক এই সময় থেকে দার্জিলিংকে মিস করা, প্রচণ্ডভাবে মিস করা শুরু করে দিয়েছে। সবগুলি অন প্ল্যানে ছিল, জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখেছি বাট তেমনভাবে দেখতে পারিনি, এবং মিতালি এক্সপ্রেস ট্রেনটা লেট ছিল। এই দুটো বাদে এই ভ্লগ নাম্বার 10 যথেষ্ট সুন্দর এবং আমার মতে ফ্যান্টাস্টিক ছিল। আমরা দার্জিলিং শহর ঘুরে যতটা আনন্দ পেয়েছি, মানে মোট কথা শিলং ঘুরে অতটা তার 10 ভাগের 1 ভাগও পাইনি। আমার কাছে দার্জিলিংটা খুবই ভালো লেগেছে। আসলে যদি মেঘের রাজ্য বলতে কোনো শহর থাকে, দ্যাটস ওয়ান, দার্জিলিং। ওকে, আয়শা শিলংকে নিয়ে আসছে দার্জিলিংয়ের আগে, কারণ আমরা অফ ব্লগে শিলং ট্রাভেল করেছিলাম। ওইটাও মেঘের রাজ্য, মেঘালয়, বাট দার্জিলিং ইজ দার্জিলিং। আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট হিল স্টেশন, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো অল ওভার এশিয়া। এই ছিল ভ্লগে। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই। আর ফ্যামিলি ভ্লগ, তাই এক্সাইটমেন্টটা বেশি কাজ করছিল। আমাদের সাথে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল আকাশ খুফিয়া সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। প্রত্যেক সপ্তাহে আমরা ব্লগ ছাড়ার প্ল্যান করছি এবং আরও বেশি বেশি ব্লগ থাকবেন। দিস ইজ আকাশ অ্যান্ড আয়শা, এনজয়িং আওয়ার লাইফ টুগেদার। together. Goodbye.